আমার আপু বিয়ের দিন পালিয়ে গিয়েছিল। এরপরে আপুর সমস্ত জিনিসপত্র বাবা উপরে ছাদের ঘরে নিয়ে গিয়ে তালা বন্ধ করে রেখে দেয়। আর বাবা বলে দেয় যে এই ঘরটা যদি আজকের পর থেকে কেউ খোলে তাহলে সে আমার মরা মুখ দেখবে। বহু বছর পর একদিন রাত্রিবেলা বাবাকে ওই ঘরে দুধের গ্লাস নিয়ে যেতে দেখলাম। এরপর আমি পা টিপে টিপে বাবার পিছু করলাম। তারপর ওই ঘরের মধ্যে উকি দিয়ে আমি যা দেখলাম তা দেখার পর আমার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। কারণ ওইখানে আমার নাম আনিকা। আমার জীবনটা খুবই অদ্ভুত ভাবে কাটছিল, কারণ অন্যের ভুলের শাস্তি আমাকে পেতে হয়েছিল। আমরা দুই বোন এক ভাই। আমার বড় আপু খুবই সুন্দরী এবং সহজ সরল ছিল। বাবা তো আপুকে খুবই ভালোবাসতেন। আমার বাবা আপুকে সব সময় বলতেন, তুমি যদি ভালোভাবে থাকো তাহলে তোমার থেকে তোমার ছোট দুই ভাই বোনও ভালো কিছুই শিখবে। যেহেতু আমার আপু অনেক বেশি সুন্দরী ছিল, এই জন্য প্রতিনিয়ত অনেক জায়গা থেকে আমার আপুর বিয়ের সম্বন্ধ আসতো। আমার বাবা একবারও আমার আপুর কাছ থেকে জানতে চাইলো না যে তার কোনো পছন্দ আছে কিনা। বাবা নিজেই কারোর পরামর্শ ছাড়া আপুর বিয়ে ঠিক করে ফেললো। ছেলের মা নাকি কোমায় আছে, তাই ছেলের বোন আর দাদি এসে আপুকে পছন্দ করে রেখে গেছে। ছেলেটা দেখতে খুবই সুন্দর ছিল, তাই আপুও বিয়েতে সম্মতি জানিয়ে দিল। কিন্তু তখনও আমাদের ফ্যামিলির কেউই জানতো না এত হাসি খুশি সুখের বাড়িটা একদিন দুঃখের বিষাদে পরিণত হবে। আপু তো তার বিয়ে নিয়ে খুবই খুশি ছিল, এমনকি আপু নিজে পছন্দ করে তার বিয়ের সমস্ত শপিং করেছিল। বিয়ের দিন সকালবেলা যখন আমি আপুর নতুন বরকে দেখলাম তখন তো আমি একদম অবাক হয়ে গেলাম, কারণ সে তো দেখতে ভীষণ সুন্দর ছিল। এই খবরটা যখন আপুকে দেওয়ার জন্য আপুর রুমের দিকে দৌড়ে গেলাম। আপুর ঘরে গিয়ে দেখলাম যে আপুর ঘরের মধ্যে আপু কোথাও নেই। এরপরে মায়ের ঘরে গেলাম, সেইখানেও আপু ছিল না। এরপরে বাহিরে এসে দেখি যে মা মেহমানদের আপ্যায়ন করার জন্য একদমই ব্যস্ত হয়ে পড়েছেন। তারপরে মায়ের হাতটা ধরে এইদিকে সরিয়ে নিয়ে এসে বললাম, মা আপুকে তো কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। যদিও কথাটা শোনার পর মা প্রথমে তেমন একটা পাত্তা দিলেন না। তারপরে দেখলাম যে মা আমার হাত ধরে এই ঘর থেকে ওই ঘরে আপুকে খুঁজতে লাগলো। আমরা তো সারা বাড়িতে আপুকে খুঁজেই চলছি, কিন্তু আমার আপুকে কোথাও পাওয়া যাচ্ছিল না। এইদিকে বিয়ে পড়ানোর জন্য কাজীও চলে এসেছে। বাবা যখন মাকে ডেকে নিয়ে বললেন যে মেয়েকে নিয়ে আসো, এখন বিয়ে পড়ানো হবে, মা তখন বাবাকে ডেকে নিয়ে আলাদা একটা রুমে গেলেন। তারপরে বাবাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে চিৎকার করে বললেন যে আমাদের বড় মেয়েকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বাবা তো কথাটা শোনা মাত্রই মাটিতে বসে পড়লো। সে বলল, আমার মান সম্মান সবকিছু ধুলোস্যাৎ হয়ে যাবে। এতগুলো মানুষকে এখন আমি কিভাবে বোঝাবো, কি করব না করব কোনো কিচ্ছুই মাথায় আসছে না। আমার মা তখন বাবাকে বলল যে তুমি এক্ষুনি বিছানায় শুয়ে পড়ো, আমি ওদেরকে গিয়ে বলবো যে তুমি ভীষণ অসুস্থ, আর তুমি এত অসুস্থ হওয়ার কারণে আমরা এক্ষুনি আমাদের মেয়েকে বিয়ে দিব না। আমার বাবা তখন হালকা একটু হাসি দিয়ে আমার মাকে বলল, আচ্ছা তুমি এই কঠিন পরিস্থিতির মধ্যে এতটা সাহস কোথা থেকে পাচ্ছ? মা তখন তার নিজের চোখ মুছলো, তারপরে বলল, আমার স্বামী আর আমার পরিবারের জন্য আমি সবকিছু করতে রাজি আছি। মায়ের প্ল্যান অনুযায়ী মা সমস্ত মেহমানদের সামনে গিয়ে বলল যে হঠাৎ করেই আমার স্বামী হৃদরোগে আক্রান্ত হয়েছে, সে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, এক্ষুনি তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আর এই অবস্থাতে আমাদের মেয়েকে আমরা কিছুতেই বিদায় করতে পারবো না। দয়া করে এক্ষুনি আপনারা বর আর বরযাত্রী নিয়ে এই বাড়ি থেকে চলে যান, কিছুদিনের মধ্যে সময় সুযোগ বুঝে বিয়েটা পড়িয়ে দিব। কিন্তু তখনই বরযাত্রীর তরফ থেকে নানানজন নানান রকম প্রশ্ন ছুড়ে দিল, কিন্তু আমার মা তখনও কোনো জবাব দিল না। সে সরাসরি রুমের মধ্যে এসে দরজা লাগিয়ে দিল। মা যখন দরজাটা বন্ধ করে দিল, এর কিছুক্ষণের মধ্যে আস্তে আস্তে আমাদের বাড়ি থেকে সমস্ত মেহমান বিদায় হয়ে গেল। সেই দিন সারাটা রাত আমাদের পরিবারের সবাই নির্ঘুম কাটিয়ে দিলাম, কারোর চোখে একটা ফোঁটাও ঘুম ছিল না। এরপরে সকালবেলা উঠেই আমরা যেটা দেখলাম, আমাদের পুরো পরিবার যেন এক নিমিষেই হতভম্বর হয়ে গেল। সকাল হতে না হতেই দেখলাম বাবা ঘরের মধ্যে হাঙ্গামা শুরু করে দিল। সে একাই আপুর ঘর থেকে সমস্ত যাবতীয় জিনিসপত্র টেনে হিসড়ে বের করলো, তারপরে উপরের ছাদের ঘরে নিয়ে গেল। ওই ঘরটা অনেকদিন যাবত ধরেই তালাবদ্ধ হয়ে থাকতো, তেমন কেউই যাতায়াত করতো না। পুরাতন কিছু জিনিসপত্র সেইখানে রাখা ছিল। এরপরে দেখলাম বাবা টানতে টানতে আপুর সমস্ত জিনিসপত্র সেই ঘরের মধ্যে নিয়ে রাখলো। তারপরে বাবা সেই ঘরে তালাবদ্ধ করে দিল। এরপরে বলল, আজকের পর থেকে যদি সেই ঘরের মধ্যে কেউ যাওয়ার চেষ্টা করো তাহলে আমার মরা মুখ দেখবে। সেই দিনের পর থেকে আমাদের বাড়িতে থাকা সমস্ত সুখ যেন উড়ে গেছে, সমস্ত অত্যাচার এসে পড়লো আমার উপর। বাবা তো আমাকে দেখলেই বলতো, এই মেয়েও দেখবি কোনো একদিন আমাদের সবার নাক কাটিয়ে বাড়ি থেকে চলে যাবে। মাঝে মধ্যে আমি খেয়াল করতাম, দেখতাম বাবা সবার আড়ালে গিয়ে মাঝে মধ্যে কান্না করতো। আমার বাবার যেহেতু বাজারে দোকান ছিল, সে সারাদিন সেই দোকানেই পার করে দিত। সন্ধ্যার পর যখন বাসায় আসতো সাথে সাথে সে ছাদে চলে যেত। বাবা যখনই ছাদ থেকে নিচে নেমে আসতো তার শরীরটা তখন খুবই ক্লান্ত থাকতো, তার চোখ মুখ একদম ফোলা থাকতো। এভাবেই 1 মাস পার হওয়ার পর হঠাৎই একদিন আপুর শ্বশুর বাড়ি থেকে ফোন আসে। এরপরে তারা বলে যে দেখুন, আমি আপনাদের বিষয়টা বুঝতে পারছি, আপনাদের বাড়ির মেয়ের হয়তো বা অন্য কোথাও পছন্দ আছে, আপনারা যদি রাজি থাকেন তাহলে আপনাদের বাড়ির ছোট মেয়েকে আমাদের বাড়ির বউ করতে আমরা রাজি আছি। আমার মা তখন ফোনটা কেটেই আমাকে জিজ্ঞাসা করেছিল, তুই কি এই বিয়েতে রাজি আছিস? তখন আমি এক কথাই হ্যাঁ বলে দিলাম। আমি মাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বললাম,
আপু বাড়ি থেকে চলে যাওয়ার পর বাবা আমাকেও ঘৃণা করে। বাবা ভাবে যে আমিও হয়তো বা আপুর মতো কোনো একদিন তোমাদের নাক কাটিয়ে বাড়ি থেকে চলে যাব, তার থেকে ভালো হবে তোমাদের পছন্দ করা ছেলের সাথেই আমাকে বিয়ে দাও। আমার বিয়ের পরে তোমরা আর কোনোদিনও তোমাদের বাড়িতে আমাকে ফিরিয়ে এনো না। এই কথা বলে আমি কান্না করতে করতে আমার রুমে চলে আসি। আমার রুমের মধ্যে বসে বসে আমি আপুর কথাই ভাবছিলাম। এরপরে হঠাৎ করেই আমার রুমের জানালা থেকে রান্নাঘরের দিকে আমার চোখ চলে যায়। একটা অদ্ভুত জিনিস আমার চোখে পড়লো। দেখলাম যে আমার বাবা রান্নাঘরের ভিতরে ঢুকলেন, তারপরে রান্নাঘরে ঢুকে এসে এইদিকে ওইদিকে ছুটোছুটি করে কি যেন খুঁজতে লাগলেন। কিছুক্ষণ পর দেখলাম যে বাবা রান্নাঘর থেকে এক গ্লাস দুধ হাতে করে সেখান থেকে বের হয়ে আসলো। এরপরে দেখলাম যে বাবা সেই দুধের গ্লাসটা নিয়ে সরাসরি ছাদে চলে গেল। তার আধা ঘন্টা পর বাবা সেই ছাদ থেকে নেমে আসলো। বাবা যখনই ছাদ থেকে নিচে নেমে আসলো, মা তখন বাবাকে খাবার বেড়ে দিল। এরপরে বাবা যখন খাবার খাচ্ছিলেন তখন আমার মা তার পাশে গিয়ে বসলেন। এরপরে আপুর হবু শ্বশুর বাড়ি থেকে যে আমার জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছে সেটা মা বাবাকে জানাইলেন।